এবার দেখো তোমাদের ডিসপ্লেতে তোমরা ম্যাথ দেখো, প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, বলা আছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে। ওকে, তারপর বলা আছে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে কত। অপশন 4টা দেওয়া আছে, আমরা এখন ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাহলে দেখো বলা আছে কোয়েশ্চেনে জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, 10%। ওকে, 10%কে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করার চেষ্টা করব। কত বলো? 1/10। ওকে, ফ্র্যাকশন 1/10। 10 আমরা জানি প্রাথমিক মান। কোন একটা বস্তু প্রথমে যেই মানে ইনিশিয়াল ভ্যালুতে থাকে সেটাকে আমরা প্রাথমিক মান বলি। হরের যে স্থানে আছে সেটা হচ্ছে প্রাথমিক মান। তাহলে 10% আয়তনে বাড়ে যায়। দেখো বলা আছে জলকে বরফে পরিণত করলে, জলকে বরফে পরিণত করলে, তাহলে জলটা প্রথমে 10 ইউনিট ছিল। 10%, 10% 1 ইউনিট আমরা জানি। 10% কত? 1 ইউনিট। তাহলে আমরা যে রেশিওতে কনভার্ট করি কি হবে? 10 থেকে জিনিসটা কত ইউনিট হয়ে গেল? 11 ইউনিটে, তাই না? প্রথমে জল ছিল 10 ইউনিট, সেটা 1 ইউনিট বেড়ে আমাদের 11 ইউনিট হয়ে গেল, তাই তো? প্রথমে 10 ইউনিট ছিল, জলটা প্রথমে 10 ইউনিট ছিল, 10% বাড়িয়ে দিয়ে ওকে বরফে পরিণত করা হলো। কত ইউনিট বাড়িয়ে বরফে পরিণত হলো? 1 ইউনিট বাড়িয়ে করা হলো। 10 থেকে সেটা 11 ইউনিটে পরিণত হয়ে গেছে। এবার কোয়েশ্চেনে বলা আছে যে বরফ গলে জলে পরিণত হলে, এবার সেটা আমাকে বরফ থেকে জলে পরিণত করতে লাগবে, মানে 11 থেকে সেটা আমাকে 10-এ নিয়ে আসতে হবে। এখানে একটা কথা মনে রাখবে, থেকে বলা হয়েছে, জল থেকে বরফে পরিণত করা হয়েছে, যে থেকে যে মানটা আছে সেটাকে আমরা হরের স্থানে রাখি। তাহলে এখানে বলা হয়েছে কোশ্চেন এবার কি, বরফ থেকে জলে পরিণত করা হয়েছে, তো বরফকে আমরা নিচে রাখবো, বেশি রাখবো। কত ইউনিট কমাতে হবে যে আমরা জলে পরিণত হয়ে যাবে? 1 ইউনিট কমাতে হবে। 11 ইউনিট থেকে আমাদেরকে, মানে বরফ থেকে আমাদেরকে জলে পরিণত করতে হবে। জল থেকে বরফে পরিণত করার জন্য আমাদেরকে 1 ইউনিট বাড়ানো হয়েছিল, এটাকে আমরা 10 থেকে 11 ইউনিটে করে ফেলেছি। এবার কোয়েশ্চেনে বলা আছে বরফ থেকে সেটাকে জলে পরিণত করো, তাহলে কি করতে হবে? আমরা জানলাম 11কে আমরা বেশি রাখবো, থেকে বরফ থেকে যেটার থেকে সেটাকে আমরা নিচে রাখবো। কত ইউনিট কমাতে হবে? -1 ইউনিট কমাতে হবে। ঠিক আছে, -1 ইউনিট আমাদেরকে কমাতে হবে। তাহলে এবার আমরা সকলে জানি 1/11 এর পার্সেন্টেজ ফর্ম কি? 9.09%, বা আমরা এটাকে লিখি 9 and 1/11%। তো যেটাই তোমাদেরকে কোয়েশ্চেন অপশনে লাগবে সেটাকে তোমরা ঠিক করে দেবে। ওকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখো কি বলা আছে, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? কোন সংখ্যার 60%, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? 60% ফ্র্যাকশন কত বলো? 3/5। 5 এর 60%, তোমরা যারা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ জানো না বা ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই আগে তাদের কাছে রিকোয়েস্ট আগের ভিডিওটি দেখবে। ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্লে লিস্টে যেতে পারো। ঠিক আছে, 5 এর 60% 3 ইউনিট। কোন একটা বস্তুর অরিজিনাল ভ্যালু সেটা আমরা ধরে নিলাম 5, কোন সংখ্যায় বলা আছে তো আমরা সংখ্যাটাকে ধরে নিলাম 5 ইউনিট। 5 এর 60% আমাদের 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে আমাদের 30। ওকে, কত গুণ? 10 গুণ। তাহলে সংখ্যাটা যদি অরিজিনাল ভ্যালু 5 ইউনিট আমরা ধরি, সেটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত আসলো আমাদের? 50। এই যে 50, এটা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যার 60% আমাদের 30। বুঝতে পারলে? ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। ভেরি গুড, বোঝার জন্য
যারা বুঝতে পারছো না তারা ভিডিওটিকে ব্যাক করে দেখার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, কোন সংখ্যা 26.2% 164 হলে সংখ্যাটি কত? কোন সংখ্যা 26 হলে কোন সংখ্যার 26 যদি 164 হয় তাহলে সংখ্যাটি আমাদের কত? দেখি 26/3 এটাকে ফ্র্যাকশনে আমরা কনভার্ট করার চেষ্টা করব। কি করব, 10% আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, তাই না? এর মধ্যে 10% আমরা দেখতে পাচ্ছি। তারপরে সেপারেট করার চেষ্টা করব 16/2/3%। 10% মানে আমরা কি জানি 1/10 প্লাস 1/6। এলসিএম নেব, কত হবে? 30 উপরে 3 5, ঠিক আছে, 8/30। কোন সংখ্যাটাকে আমরা ধরে নিলাম 30 এর 26/2/3% আমাদের 8 ইউনিট। ওকে, 30 এর 26/2/3% আমাদের 8 ইউনিট। কিন্তু 8 ইউনিটের ভ্যালু আমাদের কোয়েশ্চেন অনুযায়ী দেওয়া আছে কত বলো? 164। এইটার ভ্যালু আমাদের কোয়েশ্চেন অনুযায়ী দেওয়া আছে 164। ঠিক আছে, উপরে আমরা যদি ক্রস করে দিই আমাদের কত আসবে? উপরে 4, নিচে আসবে কত? 15। 4 এর ভ্যালু দেওয়া আছে কত? 164। কত গুণ দেওয়া আছে 4 এর? 41 গুণ। 15 ইউনিট যদি আমাদের অরিজিনাল ভ্যালু হয় তাহলে এর মান কত? কোন ভ্যালুর যদি অরিজিনাল মান যদি আমাদের 15 ইউনিট হয় তাহলে আমাদের সংখ্যাটা কত? একেও আমরা 41 গুণ করব, তাহলে কত আসবে? 615। অপশনে আছে আমাদের, এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন করব আমরা। ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, কোন সংখ্যার 12.5% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে? কোন সংখ্যার 12/1/2% 20 হলে ওই সংখ্যার 60% কত? তাহলে বের করে নি। 12/1/2% একে আমরা ফ্র্যাকশন করলে কি হবে? 12.5%। এটা কার কোন ফ্র্যাকশনের ভ্যালু? 1/8। ওকে, 1/8। এবার দেখো কোন সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা ধরে নিলাম 8। ঠিক আছে, 8 ইউনিট দেওয়া আছে কোয়েশ্চেনে, আমাদের পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশন করে নিলাম। এই যে হরের স্থানে যেটা থাকে আমরা ধরবো সেটা সংখ্যাটার প্রাথমিক মান। 8 ইউনিট তার 12.5% বা 12/1/2% সেটা হচ্ছে 1 ইউনিট। ওকে, 1 ইউনিট দেওয়া আছে। তো কোয়েশ্চেন অনুযায়ী আমাদের 1 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, বলা আছে যে 20। কত? 20 গুণে বা 20 গুণে এর 8 ইউনিট কত হবে? ইন্টু 20, 160। তাহলে সংখ্যাটা আমাদের 160, কিন্তু কোয়েশ্চেনে বলা আছে যে সংখ্যাটার 60% কত? তাহলে 160 ইন্টু 60% কে আমরা ফ্র্যাকশনে করবো, সেটা কত হবে? 3/5। তাহলে 5 দিয়ে 160 কে ক্রস করবো, কত আসবে বলো? 3 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 96। ওকে, সংখ্যাটা হচ্ছে আমাদের 96। প্রথম কোয়েশ্চেন কি দেওয়া আছে, কোনো সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে বা 100 হবে? তাহলে আমরা কোয়েশ্চেনকে এইভাবে দেখার চেষ্টা করব। কি আছে প্রথমে বলা? 35%। একে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব। কি হবে ফ্র্যাকশানে? 7/20। 20 আমরা জানি কোনো সংখ্যার ইনিশিয়াল ভ্যালু ধরবো, তার 35% আমাদের 7 ইউনিট। তাহলে
কোনো সংখ্যার যদি 35% যদি 7 ইউনিট থাকে তাহলে আমাদের কাছে 7 ইউনিট হচ্ছে সেই সংখ্যা, মানে 20কে যদি আমরা সেই সংখ্যা ধরে নিই যে 20 যদি আমরা ধরে নাও যে আমাদের কাছে 20 হচ্ছে সেই সংখ্যা যার 35% আমাদের 7 ইউনিট, কিন্তু কোয়েশ্চেনে বলা আছে যে কোনো সংখ্যার 35% 105 বলে না, তাহলে সংখ্যাটা হচ্ছে আমরা ধরে নিয়েছি কত 20 এর 35% আমাদের 7 ইউনিট। 7 ইউনিটে কোয়েশ্চেন ভ্যালু দেওয়া আছে 105, 7 ইউনিটে ভ্যালু দেওয়া আছে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী 105। তাহলে কত গুণ দেওয়া আছে দেখো, 7 1 যা 7, তারপর 35, তাহলে 7 এর 15 গুণ দেওয়া আছে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী 105। তাহলে আমাদের সংখ্যাটা কত, তাহলে আমরা সংখ্যাটাকে ধরে নিয়েছি কত 20 ইউনিট, তাই না? তাহলে 20 ইউনিটের ভ্যালু কত ইন্টু 15 করব, কত আসবে 300। তাহলে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম কত 300। কিন্তু কোয়েশ্চেনে বলা আছে যে আমাদের ওই সংখ্যার মানে এই 300 এর কত অংশ শতকরা কত অংশ 100 হবে, মানে 300 এর শতকরা কত অংশ 100 হবে, মানে 3 এর মধ্যে 100 যে আছে সেটা কত পার্সেন্ট আছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে জেনেছি যে সংখ্যা থেকে বলবে সেটা আমরা বেশি রাখবো 300, ঠিক আছে। কত পার্সেন্টের ভ্যালু বের করতে বলছে 100 ভ্যালু বের করতে বলছে পার্সেন্টে, তাহলে 0 0 কেটে গেল, থাকলো কত 1/3। 1/3 এর আমরা পার্সেন্টেজ ভ্যালু কি জানি 33.33%, বা আমরা এটাকে লিখি, এটা হচ্ছে পার্সেন্টেজ ইন ডেসিমেলে, এটা পার্সেন্টেজের ফর্মে লিখবো 33 and 1/3%। ওকে, বুঝতে পারলে? তাহলে আমাদের কী বের হলো, অপশানে দেওয়া আছে আমাদের, তাহলে কত নাম্বার অপশানে দেওয়া আছে, সি নাম্বার অপশানে আমাদের অ্যান্সার দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কী বলা আছে, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের মূল্য নতুন মূল্য কত? 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত? ঠিক আছে, নতুন মূল্য আমাদেরকে বের করতে বলেছে। প্রথমে দেখব আমরা 25% বলা আছে, 25% ফ্র্যাকশন 1/4, সংখ্যাটাকে যদি আমরা 4 ধরে নিই, ঠিক আছে, 1 কিলোগ্রাম চায়ের মূল্য ধরে নিলাম যে আমাদের আগে 4 ইউনিট ছিল, 25% বেড়ে আমাদের 1 ইউনিট হয়েছে, সেই 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে যে 12 টাকা বেড়ে গেছে। কত গুণ দেওয়া আছে 12 গুণই দেওয়া আছে। তাহলে বলা আছে তবে চায়ের নতুন মূল্য কত? তাহলে চায়ের নতুন মূল্য কত বলো? আগে যদি আমাদের 4 ইউনিট যদি ছিল চায়ের মূল্য, 1 ইউনিট বেড়ে আমাদের হয়েছে সেটা 12 টাকা, মানে 1 ইউনিট বেড়েছে। তাহলে আগে 4 ছিল, এখন সেটা 1 ইউনিট বেড়ে কত হয়েছে 5 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু জানি আমরা 12 টাকা, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে আমাদের ইন্টু 12, তাহলে 60 টাকা। 60 টাকা আমাদের এখানে কোয়েশ্চেনের অ্যান্সার। কিন্তু যদি বলে যে আগে কত ছিল, মানে বাড়ার আগে কত টাকা ছিল চায়ের মূল্য, তাহলে আমরা ধরবো 4 ইউনিটকে, আগে ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা ধরবো, সেটাকে আমরা 12 গুণ করবো, তাহলে 48। ঠিক আছে, এটা আমাদের আগে ছিল চায়ের মূল্য, 1 ইউনিট বেড়ে সেটা কত হয়েছে, মানে 25% বেড়ে কত হয়েছে সেটা এখানে এই যে 12 টাকা বলা আছে, যে আগে 4 ইউনিট ছিল সেটা 1 ইউনিট বেড়ে গেছে, মানে 1 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে 12 টাকা। তাহলে বর্তমান মানে নতুন মূল্য বলেছে যে 25% বেড়ে নতুন মূল্যটা কত, তাহলে 4 ইউনিট প্লাস 1 ইউনিট মিলে আমাদের 5 ইউনিট। 5 ইউনিটকে আমরা 12 দিয়ে গুণ করবো, 60 ইউনিট। 12 কোথা থেকে আসলো, 1 ইউনিটে ভ্যালু দেওয়া আছে আমাদের 12, মানে 12 একে 12 গুণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, মানে বলা আছে একটি পেনের মূল্য 7.5 টাকা বৃদ্ধি পেয়েছে, মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য কত ছিল? এটা বলা আছে যে আগের মূল্য কত ছিল। তাহলে দেখো বলা আছে 7.5%, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 7.5% লিখতে পারি। পার্সেন্টেজকে আমরা এখানে সেপারেট করার চেষ্টা করব, কী আসবে 5% আসবে প্লাস
2.5% আসবে। 5%-এর ফ্র্যাকশন আমরা কি জানি 1/20 প্লাস 2.5%-এর ফ্র্যাকশন কি জানি আমরা 1/40। তাহলে এলসিএম আমাদের আসলো 40, উপরে আসলো কত 2 প্লাস 1 3/40। তাহলে 7.5%কে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসলাম, কত আসলো 3/40। তাহলে কোনো বস্তু যদি ইনিশিয়াল ভ্যালু যদি আমরা 40 ধরি, তার 7.5% বেড়ে যদি আমরা 40 ধরি, তার 7.5% বেড়ে যদি আমাদের 3 ইউনিট হয়ে যায়, তাহলে কোয়েশ্চেন অনুযায়ী বলা আছে যে মূল্য বৃদ্ধি পায় 15 টাকা। ঠিক আছে, কোনো একটা বস্তু 40 রুপিস ছিল, সেটা 3 ইউনিট বেড়ে গেল। এই যে 3 ইউনিট, এটার ভ্যালু দেওয়া আছে কত কোয়েশ্চেন অনুযায়ী 15 রুপিস। 15 রুপিস দেওয়া আছে, কত গুণ দেওয়া আছে আমরা দেখব যে এটা 5 গুণ দেওয়া আছে। ঠিক আছে, ইন্টু 5, 3 ইন্টু 5 15। কোনো একটা বস্তু 40 ছিল, তার 7.5% বেড়ে সেটা 3 ইউনিট হয়ে গেছে। 3 ইউনিট 40 এর 7.5% হচ্ছে 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে যে আমাদের 15 রুপিস। কোয়েশ্চেন অনুযায়ী যে 15 টাকা কত নতুন মূল্য পায় 15 টাকা, বৃদ্ধি পায় 15 টাকা বৃদ্ধি। 40-এর উপরে আমাদের 7.5% করে নিলে আমাদের 3 ইউনিট বৃদ্ধি পাবে। 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কোয়েশ্চেন অনুযায়ী 15 রুপিস। তাহলে কত গুণ দেওয়া আছে 5 গুণ দেওয়া আছে। তাহলে 40, এই যে 40 বা 40, এটা যদি আমাদের অরিজিনাল ইউনিট যদি আমরা ধরি, কোনো একটা বস্তু যদি অরিজিনাল ইউনিট ধরি, তাহলে বস্তুটা কত ছিল ইন্টু 50 করব, ইন্টু 5, 40 ইন্টু 5 200। ওকে, তাহলে তবে ওই পেনের প্রকৃত মূল্য কত ছিল? প্রকৃত মূল্য যদি তোমাদের এখানে বলতো নতুন মূল্য, তাহলে 40 প্লাস 43 করতাম আমরা, তাই না? যদি আমাদের এখানে নতুন মূল্য বলতো যে কত, এখানে আমাদের বলা আছে প্রকৃত মূল্য, জিনিসটার প্রকৃত মূল্য ছিল 40, সেটা যদি আমাদের বলতো যে নতুন মূল্য কত, বৃদ্ধি পেয়ে নতুন মূল্য যদি বলতো কত, তাহলে কি করতাম 40 প্লাস 3 করতাম, 43 হতো। বুঝতে পারলে? তাহলে 40 থেকে সেটা 43 হয়ে গেছে। এখানে বলা আছে যে নতুন মূল্য কত জিনিসটার। যদি বলতো নতুন মূল্য, তাহলে 43 ইন্টু আমরা এখানে 5 করতাম, কত আসতো তাহলে 3 5 15 5 100 165, সরি 21 হবে। এটা হচ্ছে আমাদের নতুন মূল্য। আগে কত ছিল ইন্টু 5 200। যদি বলে বৃদ্ধি কত পেয়েছে, তাহলে আমরা দেখতেছি 40 থেকে 40 কত ইউনিট বেড়েছে 3 ইউনিট, তাহলে 15 রুপিস আমাদের বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন অনুযায়ী আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা 200 আমাদের আগে ছিল পেনের মূল্য, প্রকৃত মূল্য আমাদের 200 ছিল। ওকে, কোয়েশ্চেন দেখবো আমরা। বলা আছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা 25 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? বৃদ্ধির পূর্বে 25% বৃদ্ধি পেয়েছে। ফ্র্যাকশন কত 1/4। 4 যদি আগে ছিল, এখন বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে 5। 4 এর 25% 1 ইউনিট, মানে আগে যদি 4 ছিল, এখন সেটা 1 ইউনিট বেড়ে 5, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, এটা প্রেজেন্ট। কোয়েশ্চেনে বলা আছে ওই ব্যক্তি বর্তমান পারিশ্রমিক 25 টাকা, তাহলে এটা যদি প্রেজেন্ট ভ্যালু হয় আমাদের, কোয়েশ্চেনে বলা আছে বর্তমান পারিশ্রমিক কত 25 টাকা। কত গুণ 5 গুণ। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল 4 ইউনিট ছিল, কত গুণ ছিল 20। ঠিক আছে, অপশান আমাদের এটা অপশানে আছে, আমাদের কত নম্বর অপশানে আছে? ডি নাম্বার অপশানে আছে।
নেক্সট কোয়েশ্চেন দেখো, পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? 19% বলা আছে, 19%কে কিন্তু আমরা এখানে ফ্র্যাকশন করতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে আমরা ধরবো কোনো একটা জিনিস 100% ছিল, রেশিও 19% হ্রাস পাওয়াতে এক ব্যক্তির পারিশ্রমিক 27 টাকা আছে, 27 টাকা আছে, 19% হ্রাস পেয়েছে, 19% হ্রাসকে আমরা ধরবো না, আছে কত পার্সেন্ট? 81%। 100% ছিল, 19% হ্রাস পেয়ে সেটা 81%-এ চলে এসেছে। তাহলে 81% যে আছে এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে যে 19% হ্রাসে সেটা কত হয়েছে? 27-এ। ঠিক আছে, বস্তুটা প্রথমে 100% ছিল, 19% কমে সেটা 81-এ চলে এসেছে। তাহলে 81%-এর ভ্যালু দেওয়া আছে আমাদের 27 টাকা, 19%কে আমরা ধরবো না, এখানে যেটা হ্রাস পাবে সেটাকে আমরা ধরবো না। বুঝতে পারলে? তাহলে দেখো এটা কাটাকাটি করা যাবে, উপরে আসবে কত? এটা আসবে 1, এটা আসবে কত? 3। ঠিক আছে, এটা 1 আসবে, এটা 3। তাহলে 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 1 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু যদি 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1/3। তাহলে কোয়েশ্চেনে দেখো বলা আছে হ্রাসের পূর্বে ওই ব্যক্তি পারিশ্রমিক কত ছিল? হ্রাসের পূর্বে আমাদেরকে এই 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 100% কত? 1 × 100, 1 × 100/3, 1 × 100/3। তাহলে কত আসবে? এখানে তোমাদের কাটাকাটি কিছু করার প্রয়োজন নেই, তোমরা দেখবে যে 1 আছে উপরে, নিচে 3 আছে। তাহলে 1/3 যদি ফ্র্যাকশন থাকে কোথাও যদি থাকে, তাহলে ওর একটাই অ্যান্সার আসবে, সেটা আমরা জানি পার্সেন্টেজ ফর্মে 33 and 1/3%, বা ডেসিমেলে যদি আসে সেটা আসবে কি 33.33%। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার এটা। এবার আমরা একটু অন্য রকমের ম্যাথে যাচ্ছি। এবার দেখো বলা আছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ বের করতে বলছে। এবার দেখো ধরে নিলাম সংখ্যা একটা আছে, দ্বিতীয় নম্বর সংখ্যা, তৃতীয় নম্বর সংখ্যা। ওকে, ধরে নিলাম। আমরা এখানে ধরে নেব যে আমাদের তৃতীয় সংখ্যা থেকে বলা আছে যে এত পার্সেন্ট কম, দ্বিতীয় সংখ্যা এত পার্সেন্ট কম। তাহলে তৃতীয় সংখ্যাকে আমরা ধরে নিলাম 100%। তৃতীয় সংখ্যাকে আমরা ধরে নেব 100%। বলা আছে যে তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে, এখানে বেশি বলা আছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি। তাহলে দেখো তৃতীয় সংখ্যা যদি আমরা যদি 100 ধরি, তাহলে 8% বেশি মানে কি? 108। দ্বিতীয় সংখ্যা বলা আছে 32% বেশি, তাহলে 132। বলা আছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? আমাদের এখানে তৃতীয় সংখ্যার কোনো প্রয়োজন নেই, এটা শুধু আমরা বোঝার জন্য করলাম। এবার দেখো 108% এবং 132% আছে, একে আমরা কাটাকাটি করব, 12 দিয়ে যাবে, এটা 11, এটা 12 দিয়ে যাবে, কত দিয়ে যাবে? 12 দিয়ে 9, না 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট সংখ্যাকে আমরা ধরবো 9 ইউনিট এবং সেকেন্ড সংখ্যাকে আমরা ধরবো 11 ইউনিট। বুঝতে পারলে?
তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার বের করতে বলেছে। তাহলে 11কে আমরা রাখবো বেসে, 9কে রাখবো আমরা উপরে। কোনো সংখ্যার যদি বের করতে বলে, যে সংখ্যা বলবে সেটা বেসে, আর যে সংখ্যার পার্সেন্টেজ বের করতে বলবে সেটা আমরা রাখবো লবের ঘরে। বুঝতে পারলে? তাহলে 11 এর মধ্যে 9% কত, 9 ইউনিট কত পার্সেন্ট সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে 1/11 এর আমরা কত জানি? 1/11 মানে আমরা কত জানি বলো? আর যদি তোমরা যদি 1/11 এটা একটু বেশি ক্যালকুলেশনে চলে যাচ্ছে, সেটাকে যদি তোমরা 100 দিয়ে করো তাহলে আমাদের অ্যান্সার আসবে কি 900/11%। ঠিক আছে, কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের এটা দেওয়া আছে। কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাদের দেখে নেওয়া প্রয়োজন, যে বলা আছে 900/11 আমাদের অপশানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে এটাকে ফ্র্যাকশন করে ইনটু করতে যাব না। যদি আমাদের এখানে ডেসিমেল বা কোনো ফ্র্যাকশন পার্সেন্টেজ যদি বলা থাকতো তাহলে আমরা 1/11 ফ্র্যাকশন বের করে 9 দিয়ে ইনটু করে সেটা অন্যরকম অ্যান্সার হয়ে যেত। তো যেটা এখানে চেয়েছে আমরা সেটা দেখব। ওকে, তাহলে এতটুকু তোমরা বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। নেক্সট কী আছে? দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? ঠিক আছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাকে আমরা ধরলাম সেটা 100% আছে। বলা আছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের অপেক্ষা যথাক্রমে 60% বেশি এবং 20% বেশি। তাহলে তৃতীয় সংখ্যা থেকে 60% বেশি মানে কি 160, এবং দ্বিতীয় সংখ্যাটা কত বলা আছে 20% বেশি মানে কি 120। আমাকে তৃতীয় সংখ্যার কোনো প্রয়োজন নেই। 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটবো, এখানে 4, এখানে আসবে 3, চলে আসলাম যে ইউনিটে আমরা নিয়ে আসলাম। এবার কি? তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম দ্রব্যের কত শতাংশ বলা আছে। তাহলে প্রথম সংখ্যার থেকে বের করতে বলছে, প্রথম সংখ্যাকে আমরা বেছে নিয়ে আসবো। দ্বিতীয় সংখ্যার পার্সেন্টেজ ভ্যালু বের করতে বলেছে, তাহলে কত হবে? 1/4। 1/4 এর ফ্র্যাকশন কত? 25, তাই না? 25 হলে কত হবে? 3 ইউনিট। এটাকে এইভাবে বের করার চেষ্টা করবে যে 1/4 এর আমরা জানি কত 25%। এই 25%কে মাইন্ড ক্যালকুলেশন করবে। 3 ইউনিট দেওয়া আছে, 3 25 কত হয়? 75%। তাহলে আমাদের প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা 75% শতাংশ। বাস। নেক্সট দেখব আমরা কোয়েশ্চেন কী বলা আছে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম। এখানে বলা আছে এবার কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? বোঝার চেষ্টা করব। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাকে আমরা ধরি 100%। তৃতীয় সংখ্যার থেকে 30% কম, তাহলে 70%। তৃতীয় সংখ্যা থেকে কত কম? -30%। তাহলে এটা কত? 70%। বলা আছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা থেকে 37% কম। তাহলে এটা 37% যদি কম হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? 100 থেকে 37% মাইনাস করো, 63%। আমাদের এখানে তৃতীয় সংখ্যার প্রয়োজন নেই, এটা শুধু বোঝার জন্য করলাম। এটাকে মুছে দিই আমি এখানে। এবার একটু কাটাকাটি করব। এখানে আসবে 7, এখানে আসবে 9, এখানে আসবে 10। বলা আছে তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? তো প্রথমেরটা আমরা কী করব? 10, দ্বিতীয় সংখ্যার বের করতে বলেছে 9, কিন্তু যদি এখানে আমরা 100% করি 90,
ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম শতাংশ কত শতাংশ? 90%। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা আছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% এবং 46% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম? প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা যদি 100% আমরা ধরি, তাহলে প্রথম সংখ্যাটি বলেছে তৃতীয় সংখ্যা থেকে কত 40% কম, মানে এটা 60% আছে। তারপর বলা আছে যে 46% কম, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা থেকে কত 46% কম, তাহলে কত 54% আছে এটা। তৃতীয় সংখ্যার আমাদের এখানে কোনো প্রয়োজন নেই, তাহলে এটা কাটাকাটি করব। এখানে আসবে 10, এখানে আসবে কত 9 10 ইউনিট, এখানে 9 ইউনিট আমরা নিয়ে আসলাম। কোয়েশ্চেনে বলা আছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ। এবার বলা আছে প্রথম সংখ্যাতে দ্বিতীয় শতাংশ কত পার্সেন্ট, যার থেকে বের করতে বলবে সেটাকে আমরা বেশি রাখবো, 10 ইউনিটকে বেশি রাখবো। এখানে বলা আছে 9 ইউনিট, দ্বিতীয় সংখ্যা আমাদের 9 ইউনিট দেওয়া আছে, ইন্টু আমরা যদি 100% করি তাহলে আমাদের 90%। তাহলে প্রথম সংখ্যা থেকে আমাদের দ্বিতীয় সংখ্যা কত পার্সেন্ট? 90%। কিন্তু আমাদের এটা দ্বিতীয় সংখ্যা বের হলো, কিন্তু বলা আছে কোয়েশ্চেনে, তোমরা এটা কেউ লক্ষ্য করো নি, দেখো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম বলা আছে। এতক্ষণ আমরা কত শতাংশ বের করেছি, কিন্তু এখানে কত শতাংশ কম। প্রথম সংখ্যা যদি আমাদের 10 ইউনিট হয়, প্রথম সংখ্যা যদি আমাদের 10 ইউনিট হয়, দ্বিতীয় সংখ্যা আমাদের 9 ইউনিট আছে। কত ইউনিট কম আছে? 1 ইউনিট কম আছে। কততে? 10-এ। ঠিক আছে, প্রথম সংখ্যা থেকে বলা আছে দ্বিতীয় শতাংশ কত পার্সেন্ট কম বলা আছে, কত শতাংশ বের করতে বলেনি আমাদের। তাহলে 1 ইউনিট কম আছে, -1 ইউনিট কম আছে। তাহলে 1/10 মানে আমরা কি জানি? 10%। তাহলে 10% কম। কোয়েশ্চেনে যদি বলা থাকে যে কত কম, তাহলে 10% কম। ঠিক আছে, তাহলে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা। এবারে আমরা লাস্ট কোয়েশ্চেন দেখব। বলা আছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% এবং 48%, এটা কম বেশি কিন্তু বলা নেই। তৃতীয় সংখ্যা থেকে বলা আছে ডাইরেক্ট 16% এবং 48%, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাকে আমরা ধরে নেব 100%, যদিও আমাদের এটা কোনো এখানে প্রয়োজন নেই, এটাকে শুধু বোঝার জন্য যে তৃতীয় সংখ্যা থেকে বলা আছে। তাহলে প্রথম সংখ্যা কত বলা আছে আমাদের? 16%, এবং দ্বিতীয় সংখ্যা বলা আছে আমাদের কত? 48%। এটা শুধু বোঝার জন্য, এটা যদি তোমরা মনে মনে করতে পারো খুব ভালো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে কাটাকাটি করবো, এটা আসবে 3, এটা আসবে 1। ঠিক আছে, কি বলা আছে? তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? এই যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, দ্বিতীয় সংখ্যা নিচে, প্রথম সংখ্যাকে চেয়েছে, প্রথম সংখ্যা উপরে, দ্বিতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যা কত শতাংশ। তাহলে 1/3 মানে আমরা সকলেই জানি 33.33%, বা যদি আমরা এটাকে পার্সেন্টেজের ফর্মে লিখি, এটা পার্সেন্টেজ ইন ডেসিমেল, এবং পার্সেন্টেজে কি 33 and 1/3%। যে কোয়েশ্চেনে যেভাবে আসবে দেওয়া থাকবে যে ফরম্যাটটা, সেটাই তো আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটাকে মুছে দিই। তাহলে আজ আমাদের এতটুকুই। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ভিডিওতে 10টা করে ম্যাচ কভার করার চেষ্টা করব। ঠিক আছে, আর খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, সেটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্ক, এবং আই বটনে পেয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে। যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যেন চলে যায়। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কি বলা আছে দেখো। কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে?
তাহলে দেখো প্রথমে আমরা 8 দেখব যে 8% দেওয়া আছে, তাই না? এই 8%-এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? 4% আছে, 4%-এর দ্বিগুণ দেওয়া আছে। এটা শুধু আমি তোমাদের বোঝানোর জন্য করছি, ঠিক আছে? আমি এত ডিটেলসে করাবো না আজকে। কোয়েশ্চেনকে কীভাবে তাড়াতাড়ি করবো সেটা আমরা দেখব। 8% মানে আমরা কি জানি? 4% মানে যদি 1/25 হয়, তাহলে 8% মানে কি হবে? 2/25, ঠিক আছে? 2/25 হবে। তাহলে বলা আছে যে 8% হারে বৃদ্ধি পেলে, তাহলে দেখো প্রথমে জনসংখ্যা কত আছে, কোনো শহরের লোক সংখ্যা কত আছে? 15,625, তাই তো? ইন্টু এবার বলা আছে 8% হারে বৃদ্ধি পেলে, মানে কি? সেটা যদি আগে যদি 25 থাকতো, 2 ইউনিট বেড়ে ওটা কত হয়ে যাবে? 27। কত বছরের জন্য বলা আছে? 3 বছরের জন্য। সেটা আমরা 3 কিউব করে ফেলবো, বুঝতে পারলে? তাহলে 25 কিউব, 25-এর কিউব মানে আমরা কি জানি? 15,625। এটা কেটে গেল, তাহলে 27 কিউব থাকলো আমাদের। 27 কিউব আমাদের কত? কোয়েশ্চেনে দেখবে তোমরা সি নাম্বার অপশন দেওয়া আছে 19,683। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো 16 নম্বর। কোনো শহরের লোক সংখ্যা 68,750 জন প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? 8%। এবার কি বলেছে? হ্রাস পেলে। তাহলে আগে যদি 25 ছিল, আগে যদি সেটা 25 ছিল, বুঝতে পারলে? আগে যদি 25 ছিল, হ্রাস পেয়ে সেটা কত হয়ে গেছে? 23। হ্রাস পেয়ে কত হয়েছে? 23। লোক সংখ্যা কত আমাদের শহরে? 68,750 ইন্টু কয় বছরের জন্য বলা আছে? 2 বছরের জন্য, না? 2 বছর পরে কথা বলা আছে। তাহলে 25 স্কোয়ার মানে কি আমাদের? 625। তাহলে 625কে এটা কত দিয়ে কাটবে? 25 স্কোয়ার মানে কি? 625। তাহলে 625 থেকে 625, 625 থেকে 625, লাস্টে থাকলো 0। তাহলে 23 স্কোয়ার মানে আমরা জানি 529। তাহলে 529 ইন্টু যদি আমরা 110 করি, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 58,190। ওকে, তাহলে এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে। কোনো শহরে বর্তমান জনসংখ্যা 1,48,877, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে শহরের জনসংখ্যা হবে। তাহলে আমরা কি জানি? 6%, তাই না? 6% আমরা জানি। 6%-এর মধ্যে আমরা কি জানি? 2% আছে। 2%-এর ফ্র্যাকশন আমরা কি জানি? 1/50। 1/50 হলে 2%-এর ভ্যালু যদি 1/50 হয়, তাহলে 6%-এ কত? 3/50। ওকে, কোয়েশ্চেনে আমাদের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 1,48,877। ওকে, কোয়েশ্চেনে দেওয়া আছে আমাদের 1,48,877। 3 বছর পূর্বে জনসংখ্যা কত বের করতে বলেছে আমাদের। তাহলে 50 আমরা জানি ইনিশিয়াল ভ্যালু, তাই না? 50 আমরা ইনিশিয়াল ভ্যালু। 6% বৃদ্ধি পেয়ে কত হয়েছে? সেটা 53 ইউনিট। 50 ইউনিট আগে ছিল, 53 ইউনিট বর্তমান ইউনিট আমাদের হচ্ছে 53। প্রেজেন্ট ভ্যালু আমাদের 53। 53 ইউনিটের যে আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, দেখো বর্তমান জনসংখ্যা কত? 50 ইউনিট যদি আমাদের ইউনিটকে যদি আমরা প্রেজেন্ট ভ্যালু ধরি, তাহলে কোয়েশ্চেন অনুযায়ী সেখানে বর্তমান মানে প্রেজেন্ট পপুলেশন কত দেওয়া আছে? 1,48,877। কিন্তু বলা আছে কোয়েশ্চেনে 3 বছর পূর্বে, সেই জন্য আমরা 50-কে কিউব করে ফেলবো, 53-কে কিউব করে ফেলবো, বুঝতে পারলে? এবার 50 কিউব যখন দেখবে, তখন দেখবে কত গুণ দেওয়া আছে 50 কিউবের? 1। 50 কিউব 53 কিউব মানে আমাদের 1,48,877 আসবে। তারই 1 গুণ দেওয়া আছে আমাদের বর্তমান জনসংখ্যা। তাহলে 50 কিউব মানে আমরা কি জানি? তারও আমরা 1 গুণ করবো। 50 কিউব মানে আমরা জানি 1,25,000, বুঝতে পারলে? বর্তমান জনসংখ্যার ইউনিট আমরা বের করলাম। প্রথমে আমরা ইউনিটে বের করব, তারপর আমরা যে ভ্যালু কোয়েশ্চেন অনুযায়ী দেওয়া আছে সেটার উপরে আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার আমাদের বের করে ফেলবো, ঠিক আছে? বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600, প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা ছিল কত?
20%, ফ্র্যাকশন কত জানি 1/5, 20% হ্রাস পেয়েছে 5 থেকে, সেটা কি হয়েছে 4 ইউনিটে চলে এসেছে। কত বছর পূর্বে জনসংখ্যা বের করতে বলেছে, 2 বছর, স্কোয়ার করে ফেলবো, 25 স্কোয়ার 25, 5-এর স্কোয়ার হচ্ছে কত 25, আর 4-এর স্কোয়ার কত আমাদের 16। তাহলে আগে যদি আমাদের 5 ইউনিট ছিল, হ্রাস পেয়ে সেটা 4 ইউনিট হয়েছে, মানে কি বর্তমান ইউনিটের ভ্যালু দেওয়া আছে আমাদের, বর্তমান ইউনিট 4 স্কোয়ার মানে 16 ইউনিট যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। কোয়েশ্চেন অনুযায়ী প্রেজেন্ট পপুলেশন আমাদের দেওয়া আছে 25,600, কত গুণ দেওয়া আছে 1600 গুণ। তাহলে আমাদের আগে কত ছিল, 3 বছর আগে 25 ইউনিট ছিল, তাহলে এটারও 1600 গুণ করব, তাহলে কত আসবে। কোয়েশ্চেনে দেখবে, কোয়েশ্চেনে অপশান আছে তোমাদের এ নাম্বারে 40,000, 40,000। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 4,410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। 5%, 5% ফ্র্যাকশন 1/20, 5% হারে বৃদ্ধি পেলে বলা আছে 20 থেকে, সেটা কত হয়েছে 21। কত বছর পূর্বে জনসংখ্যা বের করতে বলেছে আমাদের, 2 বছর পূর্বে, স্কোয়ার 21 স্কোয়ার কত 441, 20 স্কোয়ার কত 400, বের হয়ে গেল আমাদের ইউনিটে 441 ইউনিট প্রেজেন্ট। কোয়েশ্চেন অনুযায়ী প্রেজেন্ট জনসংখ্যা কত 4,410 জন, কত গুণ 10 গুণ। তাহলে 2 বছর পূর্বে কত ছিল আমাদের 400 ইউনিট, সেটাকে আমরা 10 গুণ করব, 4,000 ইউনিট, মানে 4,000 জন আমাদের 2 বছর পূর্বে জনসংখ্যা ছিল। চিনির বাজার দাম, আমরা একটু অন্য কোয়েশ্চেনে যাচ্ছি। এবার জনসংখ্যা হয়ে গেল, কীভাবে বের করতে হয়। এবার বলা আছে পরিবারের যে সমস্যা ডাল চিনি নিয়ে আমাদের, সেগুলাই। চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের যে খরচ একই রাখতে চিনি বরাদ্দ হ্রাস পায়, মানে কত পার্সেন্ট আমাদের কমাতে হবে। দাম বৃদ্ধি পেয়ে গেছে 25%, তাহলে আমাদের যে খরচ সেটা একই রাখতে আমাদের কত পার্সেন্ট কমাতে হবে, 25%। 25% ফ্র্যাকশন আমরা কি জানি 1/4। দাম যদি আগে 4 ইউনিট ছিল, 1 ইউনিট বৃদ্ধি পেয়ে সেটা 5 ইউনিটে চলে এসেছে না। আগে ছিল আমাদের 4 ইউনিট চিনির দাম, এখন হয়ে গেছে ওটা সেটা 5 ইউনিট। বলা আছে যে একটি পরিবারের খরচ একই রাখতে, খরচটা একই রাখতে, মানে আগে ওরা 4 ইউনিট ব্যবহার করতো চিনি, খরচটা একই রাখতে মানে 4 ইউনিটে রাখতে গেলে তাদের বর্তমান যে চিনির দাম সেখান থেকে তাদের কত পার্সেন্ট কমাতে হবে। তাহলে যেখান থেকে আমি বলেছি যে যেখান থেকে বলবে, বর্তমান থেকে বলা আছে বর্তমান ইউনিট আমাদের কত 5 ইউনিট, সেখান থেকে কত ইউনিট কমাতে হবে 1 ইউনিট, তাহলে -1 ইউনিট। তাহলে 1/5 আমরা পার্সেন্টেজ ফর্ম কি জানি 20%, তাহলে আমাদের কমাতে হবে কত 20% খরচ আমাদের কমিয়ে দিতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আছে রান্নার তেলের বাজার দাম 16.66% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ হ্রাস পায়। ওকে, রান্নার তেলের বাজার দাম 16.66%, বা আমরা লিখতে পারি পার্সেন্টেজ, এটা ইন ডেসিমেলে দেওয়া আছে, পার্সেন্টেজে আমরা যদি লিখি তাহলে কী হয় 16 and 2/3%। ওকে, 16 and 2/3% কোন ফ্র্যাকশনের ভ্যালু 1/6 বলা আছে 16.66% বৃদ্ধি পাওয়ায়, মানে জিনিসটা ছিল আগে 6, বৃদ্ধি পাওয়ার আগে ছিল 6 ইউনিট, বৃদ্ধি পেয়ে সেটা কত হয়েছে 7 ইউনিট। আগে ছিল 6 ইউনিট, বৃদ্ধি পাওয়াতে সেটা হয়ে গেছে 7 ইউনিট। তাহলে একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ হ্রাস পায়, মানে কত পার্সেন্ট কমাতে হবে, বর্তমান 7 ইউনিট,
কমাতে কত হবে -1 ইউনিট। তাহলে 1/7 আমরা পার্সেন্টেজ ফর্ম জানি 14.28%, বা আমরা লিখি একে 14 and 2/7%। ওকে, যেটা অপশানে থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখব, চালের বাজার দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে কত? দেখো কি বলা আছে এবার এখানে, যে চালের বাজার দাম 5% হ্রাস পেয়েছে, একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। দাম কমে গেছে সেই জন্য এবার জিনিসটা তো বেশি ব্যবহার করতেই হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে দেখো 5% মানে কি 1/20, জিনিসটার দাম যদি আগে 20 ছিল, হ্রাস পাওয়াতে 1 ইউনিট হ্রাস পাওয়াতে সেটা 19 ইউনিটে চলে এসেছে। ঠিক আছে, বলেছে একটি পরিবারের খরচ না কমিয়ে, মানে আগে 20 ইউনিট ব্যবহার করতো, এখন জিনিসটার দাম 19 ইউনিট, ওরা 20 ইউনিটই ব্যবহার করবে, তাহলে তাদেরকে কত % বৃদ্ধি করতে লাগবে জিনিসটার ব্যবহারে? বর্তমান 90, তাদেরকে কত % বেশি 1 ইউনিট বেশি ব্যবহার করতে হবে, মানে জিনিসটা বেশি কিনতে লাগবে 1 ইউনিট। তাহলে 1/19 পার্সেন্টেজ ভ্যালু আমরা কি জানি 5.26%, বা 5 and 5/19%। ঠিক আছে, যেটা আসবে কোয়েশ্চেনে অপশানে থাকবে সেটাই অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, লবণের বাজার দাম 12.5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। 12.5% ফ্র্যাকশন 1/8, 8 থেকে সেটা হ্রাস পাওয়াতে কততে চলে আসছে 7 ইউনিট। বলা আছে যে একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। তারা খরচ 8 ইউনিটই করবে, 8 টাকাই করবে, কিন্তু তাদেরকে ব্যবহার, যে জিনিসটা ব্যবহার, সেটা তারা কত % বৃদ্ধি করবে। তাহলে বর্তমান যদি 7 ইউনিট থাকে জিনিসটার দাম, তাহলে তাদেরকে 1 ইউনিট বৃদ্ধি করতে হবে। তাহলে কত % করবে 14.28%, বা পার্সেন্টেজ ফর্মে লিখব 14 and 2/7%। ঠিক আছে, ওকে। এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। তাহলে আমরা দেখে নিই কি, এ এক বন্ধু, ঠিক আছে, এ এক বন্ধু আছে এবং বি এক বন্ধু আছে, বা ধরে নিলাম বান্ধবী। এ এবং বি বন্ধু এবং বান্ধবী কি ডিসকাস করছে, যে বলেছে যে এ এর বেতন, ধরো আমাদের এখানে আরেকজন আছে, ঠিক আছে, এ বলছে যে এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। এ এর বেতন বি এর বেতনের থেকে, মানে কি দেখো 20% বেশি 1/5। কোয়েশ্চেনটা ভালো করে পড়ো একটু। এ এর বেতন বি এর বেতনের থেকে, মানে বি যদি 5 ইউনিট হয়ে থাকে 20% বলা আছে যে বি এর বেতনের থেকে 20% বেশি। তাহলে বি, এই যে 5 ইউনিট যদি আমি বি এর বেতন ধরি, 1 ইউনিট তাহলে কার বেশি? এ এর বেশি। তাহলে এ হচ্ছে 6 ইউনিট, বি এর বেতনের থেকে 20% বেশি। 20 এর ফ্র্যাকশন আমরা জানি যে 1/5। তাহলে 5 ইউনিট যদি আমাদের বি এর যদি বেতন হয়, তাহলে 1 ইউনিট কার বেশি? এ এর বেশি। মানে যদি বি এর 5 ইউনিট হয়, তাহলে এ এর 6 ইউনিট বেতন। বুঝতে পারলে? এবার বলা আছে বি এর বেতন এ এর বেতনের থেকে কত কম। এবার কোয়েশ্চেনে বলা আছে বি এর বেতন এ এর বেতন থেকে কত কম। কত কম? -1 ইউনিট কম। কার থেকে চেয়েছে? এ এর বেতনের থেকে চেয়েছে। কত কম? -1 ইউনিট কম। 1/6 মানে আমরা কি জানি 16.66%, বা 16 and 2/3%। ওকে, যেটা আসবে সেটাই অ্যান্সার। প্রথম কোয়েশ্চেন কী দেওয়া আছে,
এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম, বি এর বেতন এ এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি। ঠিক আছে, তাহলে দেখো এ আছে আর আছে বি, এ বি, বি এর বেতনের থেকে এ এর কত পার্সেন্ট কম বলা আছে? 50%, না? তাহলে 50% মানে আমরা কি জানি? ফ্র্যাকশানে 1/2। এই যে 2 এটা কি কার বেতনের থেকে বলা আছে? কোয়েশনে বি এর বেতনের থেকে, না? তাহলে এটাকে আমরা 2 ইউনিটকে ধরবো বি এর বেতন। যদি 2 ইউনিট যদি বি এর বেতন হয়ে থাকে তাহলে 2 এর 50% কম মানে কি? 1 ইউনিট। তাহলে 2 থেকে যদি 1 ইউনিটকে মাইনাস করে দিই তাহলে এ এর বেতন বের হয়ে যাবে, তাহলে 1 ইউনিট আসলো। তাহলে বি এর বেতনের থেকে এ এর বেতন 50% কম। ঠিক আছে, এবার বলা আছে কোয়েশনে যে বি এর যে বেতন সেটা এর বেতন অপেক্ষা কত বেশি বলা আছে আমাদের। দেখো এর বেতনের থেকে কত ইউনিট বেশি দেওয়া আছে? এটা আমাদের 1 ইউনিট তো দেওয়া আছে। কার বেতনে বলা আছে? যে এর বেতন থেকে। তাহলে 1/1 যে ফ্র্যাকশন সেটা আমরা পার্সেন্টেজে কী জানি? পুরোপুরি 100%। তাহলে বি এর বেতন এর বেতনের থেকে কত পার্সেন্ট বেশি? তাহলে বি এর বেতন এর বেতন অপেক্ষা কত বেশি? 100%-এর বেশি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলা আছে। একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলে মোটের ওপর সংখ্যাটি কত হ্রাস পাবে? প্রথমে সংখ্যাটাকে 12% বাড়িয়ে নেওয়া হলো, আবার 12% কমিয়ে দেওয়া হলো। তাহলে এর জন্য আমাদেরকে ছোট্ট একটা নিয়ম মনে রাখতে লাগবে। সেটা হচ্ছে কি, আমরা জানি কোনো সংখ্যাকে যদি প্রথমে হ্রাস করা হয় আবার যদি ওকে বৃদ্ধি করা হয় বা বৃদ্ধি করা হয় বা হ্রাস করা হয় যদি হয়, তাহলে আমরা জানি যে x²/100। ওকে, তাহলে দেখো x² আমরা কোনটা, যে সংখ্যাটাকে যত পার্সেন্ট বাড়ানো হবে কমানো হবে সেটা সেম ডাটা দেওয়া থাকবে। যেমন এখানে দেওয়া আছে 12% প্রথমে বাড়ানো হয়েছে, 12% তারপর হ্রাস করা হয়েছে। তাহলে 12² আমরা ধরবো বাই 100। তাহলে 12² আমরা কত জানি? 144/100। তাহলে অ্যান্সার কত আসলো? কত আসবে? 1.44%। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার এটাই 1.44% হ্রাস পাবে। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলা আছে। কোনো পরীক্ষায় 5 নম্বর দেওয়া আছে 60%। কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট নম্বর কত ছিল? পরীক্ষার মোট নম্বর বের করতে বলেছে। দেখো 16%, 16%কে আমরা কীভাবে লিখতে পারি? 4/25, তাই না? এই যে 25 এটাকে আমরা ধরে নেব যে পরীক্ষার ফুল মার্কস। ওকে, এটাকে ধরে নেব আমরা পরীক্ষার ফুল মার্ক যে ইউনিট হিসাবে, যে 25-এর 25-এ 16% 4 ইউনিট, সেটা হচ্ছে আমাদের কি পরীক্ষার 5 নম্বর, মানে এত পার্সেন্ট পেতে হবে আমাদেরকে। যেমন এখানে বলা আছে 16%, মানে 100-তে 16% হচ্ছে আমাদের 5 নম্বর দেওয়া আছে। তো 25 যদি আমাদের ফুল মার্ক হয় তার 16% মানে কি 4 ইউনিট, 4 ইউনিট আমাদের 5 মার্ক। ঠিক আছে, এটাকে আমরা ধরলাম ফুল মার্ক। ওকে, ফুল মার্ক ধরলাম এটাকে। এবার 25-এর 16%, 25-এর 16% কত দেওয়া আছে আমাদের এখানে? 4 ইউনিট। এবার দেখো কোয়েশ্চেনে কী বলা আছে, সেই পরের লাইনে পরীক্ষার্থী 55 নম্বর পেয়েছে, 55 নম্বর পেয়েছে। ওকে, 25 নম্বরের জন্য ফেল পড়ে, মানে কি 5 মার্ক যেটা আছে সেটাও কোয়ালিফাই করতে পারেনি। 55 নম্বর পেয়েছে আর 25 যদি পেতো তাহলে সে 5 নম্বর পাস করে যেত, মানে ফেল করে গেছে 55 নম্বরে পাওয়ার জন্য, 5 নাম্বার পর্যন্ত পায়নি। তাহলে 5 নাম্বার আমাদের কত? 55 করব, 25 নাম্বারের জন্য ফেল পড়েছে সেটাকে অ্যাড করব 25। ওকে, তাহলে কত হলো? 80। এই যে 80 নম্বর এটা হচ্ছে কি আমাদের 5 মার্ক। ঠিক আছে, 80 যেটা আছে এটা হচ্ছে 5 মার্ক। এবার দেখো 25 ইউনিট, 25 ইউনিটকে আমরা যদি ফুল মার্ক ধরি তার 16% আমাদের 4 ইউনিট, 4 ইউনিট। 25-এর 16% আমাদের 4 ইউনিট হচ্ছে আমরা 5 মার্ক হিসেবে ধরে নিয়েছি। তো 4 ইউনিটের ভ্যালু আমাদের কত বেরোলো? 80। 80 হচ্ছে আমাদের 5 মার্ক। কত গুণ দেওয়া আছে? 20 গুণ। তাহলে 25-কে যদি আমরা ফুল মার্ক ধরে ফেলি তাহলে এর 20 গুণ করবো আমরা, তাহলে কত আসলো বলো? 500। এই যে 500 আছে এটা হচ্ছে আমাদের কি মোট নম্বর, পরীক্ষার মোট নম্বর কত ছিল? 500। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। দেখো বলা আছে আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয় কত পার্সেন্ট? হ্রাস না বৃদ্ধি পায়, পরিবর্তন হয় সেটাই বলেছে। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রথমে 5% কি পেয়েছে? হ্রাস পেয়েছে, মানে কি
5% আমরা জানি সেটা হচ্ছে কি 20 থেকে 5%-এর ফ্র্যাকশন কি জানি 1/20, তাহলে 20 থেকে সেটা হ্রাস পেয়ে কততে এসেছে 90-তে। তারপর বলা আছে যে 10% বৃদ্ধি হলে প্রস্থ যদি 10%, তাহলে 10% মানে কি ফ্র্যাকশন 1/10, তো 10% থেকে সেটা 10% বৃদ্ধি হয়ে কত হয়েছে 11। ওকে, তাহলে 20 × 10 ইন্টু করবো 200, 19 × 11 209, কত পার্সেন্ট কত ইউনিট বৃদ্ধি পেয়েছে 9 ইউনিট বৃদ্ধি পেয়েছে কততে 200-তে। ওকে, 200-তে পেয়েছে ইন্টু 100%, তাহলে 0 0 কেটে ফেললাম, তাহলে 2 দিয়ে 9কে করলে কত হবে ডিভাইড করলে 4.5%। ওকে, এত পার্সেন্ট কী পাবে বৃদ্ধি পাবে। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলের যে পরিবর্তন হয় সেটা কত পার্সেন্ট হ্রাস বা কত পার্সেন্ট বৃদ্ধি হতে পারে। না, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে। প্রথমে 10% বৃদ্ধিকে আমরা দেখব। 10% মানে কি জানি আমরা, কোনো একটা বস্তু 10 ছিল, 10 ইউনিট ছিল, সেটাকে 10% বৃদ্ধি করে কত করা হয়েছে 11 ইউনিট হয়েছে, 10% বৃদ্ধি। ওকে, তারপরে প্রস্থ কী করা হয়েছে 20% হ্রাস। 20% হ্রাস মানে কি, প্রথমে 5 ইউনিট ছিল মানে 5 ইউনিট ছিল, সেটা 20% হ্রাস কত হয়েছে 4। ওকে, এবার দেখো 4কে আমরা 2 দিয়ে কাটতে পারতেছি এবং 10কে আমরা 5, তাই না? তাহলে 5 5 25, এখানে আসবে 25 is 2 22। ঠিক আছে, তাহলে দেখো 25 থেকে কত পার্সেন্ট এটা কমেছে, কত ইউনিট কমেছে আমরা প্রথমে দেখব। 3 ইউনিট কমেছে। কত থেকে 25 থেকে, মানে অরিজিনাল ভ্যালু থেকে সেটা 3 ইউনিট কমে গেছে, তো নিচে 25। তাহলে 1/5 মানে আমরা কী জানি, 1/5 মানে কী জানি 4%, তাহলে 3/5 মানে কি 12%। তাহলে 12% আমাদের আয়তাকারের যে পরিবর্তন সেটা কি হয়েছে দেখো, 25 থেকে 22 হয়ে গেছে না, 25 থেকে সেটা 22 হয়ে গেছে, মানে কি 3 ইউনিট কমে গেছে, -3 মাইনাস যে আছে সেটা মানে হচ্ছে আমাদের হ্রাস পেয়েছে। ঠিক আছে, 12% হ্রাস পেয়েছে। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে, নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। বলা আছে যে আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয় কত পার্সেন্ট। 30% মানে আমরা কী জানি 10 থেকে সেটা 13 হয়েছে, তাই না? 20% কী জানি আমরা, 20% মানে কী জানি 5 থেকে সেটা 6 হয়েছে। ওকে, 3 আসবে 5 আসবে, তাহলে 25 is to 13 × 3 39। ওকে, তাহলে অরিজিনাল ভ্যালু যদি 25 হয়, আগে যদি 25 ছিল এখন হয়েছে 39। কত ইউনিট বৃদ্ধি পেয়েছে দেখো তো, কত ইউনিট বৃদ্ধি পেয়েছে 14 ইউনিট বৃদ্ধি পেয়েছে বাই 25, আগে থেকে 14 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বা কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে যদি আমরা দেখি কোয়েশ্চেন, 1/25 মানে কি 4%, তাহলে 14/25 মানে কি হবে 56% পরিবর্তন হয়েছে। ওকে, আয়তাকার জমি তাহলে পরিবর্তন কি হয়েছে, আয়তাকার যে ক্ষেত্রফল, আয়তাকার যে ক্ষেত্রের যে দৈর্ঘ্য প্রস্থ যে ক্ষেত্রফলের যে পরিবর্তনটা 56% হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, আয়তাকার একটি জমির দৈর্ঘ্য যে 50% হ্রাস ও প্রস্থ 8% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন কত পার্সেন্ট হবে। আয়তাকার একটি জমির যে দৈর্ঘ্য আছে সেটা 15%, দেখো 15% হ্রাস পেয়েছে এবং 8% হ্রাস পেয়েছে, দুটোই হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস আর হ্রাস দুটোর যে হ্রাস আছে সে অ্যাড করে দেবো, 15% হ্রাস এবং 8% হ্রাস, তাহলে 15 + 8 টোটাল হ্রাস আমরা পেলাম। এবার -15 × 8/100। ঠিক আছে, ফর্মুলা আমরা কি জানি, x + y - x × y/100। ওকে, তাহলে 15 + 8 আমাদের কত হলো, 15 + 8 23, -15 × 8 কত আসবে, কত আসবে বলো, 15 × 8 কত হয় বলো, 120। 100 আছে, 100কে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কী আসবে 1.2
ওকে 100কে যদি আমরা পয়েন্টে নিয়ে আসি 1.2 আসবে, তাহলে 23 মাইনাস 1.2 যখন মাইনাস করবো তখন দেখো এই যে 1.2 আছে এটাকে আমরা প্রথমে পুরোপুরি 2 ধরে নেব। তাহলে 23 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কত আছে আমাদের 22 পয়েন্ট, দেখো কত বেশি নিয়েছি আমরা 0.8, তাহলে 22.8% আমাদের কত আছে 22.8%। ওকে, আমাদের হ্রাস পেয়েছে। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো কি বলা আছে, আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে 20%, ফ্র্যাকশন 1/5 জানি না, 5 থেকে সেটা 20% বৃদ্ধি হয়ে গেল মানে কি 6, আগে ছিল 5 ইউনিট এখন হচ্ছে 6 ইউনিট, তাহলে কত ইউনিট কমাতে হবে আগের অপরিবর্তিত রাখতে হলে -1 ইউনিট কমাতে হবে কততে 6-এ, তাহলে 1/6-এ আমরা পার্সেন্টেজ কি জানি 16.66%। ওকে, 16.16% আমাদের হ্রাস করতে হবে, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে, আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, আগে আমরা বৃদ্ধি করলাম এবার আমরা হ্রাসের কোয়েশ্চেন করব। 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে 20%, ঠিক আছে। 20% হ্রাস পায় 1/5 ফ্র্যাকশন 5 থেকে সেটা 20% হ্রাস পেয়ে কত 4 ইউনিটে চলে এসেছে। তাহলে অপরিবর্তিত রাখতে মানে 5 ইউনিটে রাখতে গেলে আমাদেরকে কত ইউনিট বাড়াতে হবে 1 ইউনিট বাড়াতে হবে কততে 4-এ, তাহলে 1/4 এ কত 1/4 মানে কত 25%, তাই না, 25% আমাদের প্রস্থ বৃদ্ধি করতে হবে। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেনে বলা আছে একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্কতে এবং শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে, তো অ্যান্সারে চেয়েছে শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না। ওকে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এটা হচ্ছে ইংরেজি, ওকে, আর এটা হচ্ছে কিসে ম্যাথে। এবার দেখো বলা আছে যে শতকরা 15 জন উভয় বিষয় পড়ে, এই যে জয়েন্টটা এটা হচ্ছে কি উভয় বিষয় মানে ইংলিশ এবং ম্যাথের যে উভয় বিষয় কত পড়ে এই এরিয়াতে আমরা বুঝতে পারবো। ওকে, এটা হচ্ছে কি 15 জন পড়ে এখানে, ঠিক আছে 15 জন পড়ে। এবার দেখো বলা আছে ইংরেজিতে 42 জন ইংরেজিতে পড়ে, তাহলে 42 জনের মধ্যে যে ইংলিশ পড়ে তার মধ্যে তো কেউ ম্যাথ পড়ে না, তো 42 থেকে 15কে আমরা মাইনাস করে দেব, ঠিক আছে। তাহলে 42 থেকে -15 করলে কত হবে 27 জন, ঠিক আছে। ওকে, এবার বলা আছে যে শতকরা অঙ্কতে পড়ে 36 জন, তাহলে 36 জন যদি অঙ্কতে পড়ে তার মধ্যে আমাদের ইংলিশও পড়ে 15 জন, তাহলে 36 থেকে মাইনাস আমরা 15 করব, কত হবে আমাদের 36 থেকে -15 করলে কত হবে 6 থেকে 5 গেলে 1, আর তাহলে 3 থেকে 1 গেলে কত 21, ঠিক আছে। তাহলে 21 জন আমাদের ম্যাথে পড়ে, ইংলিশে 27 জন পড়ে এবং ইংলিশ ম্যাথ উভয় পড়ে 15 জন। এবার দেখো টোটাল যদি আমরা স্টুডেন্টস ধরি 100 জন স্টুডেন্ট আছে, তাহলে ইংলিশ ম্যাথ কতজন পড়ে এটাকে আমরা প্লাস করব 27 + 15 + 21 কত হবে 7 5 12, 1 13, 13 3 আর 1 আছে হাতে 3 4 5 6, তাহলে দেখো 100 জন যদি স্টুডেন্ট হয় তাহলে 63 জনই পড়ে ইংলিশ ম্যাথ, ঠিক আছে, আবার উভয় বিষয়েও পড়ে। তাহলে বলেছে যে আমাদের কোয়েশ্চেনে ইংরেজি অঙ্কতে পড়ে না, তাহলে 100 থেকে 63 যদি আমরা মাইনাস করে ফেলি তাহলে আমাদের কত আসবে অ্যান্সার 37। এই যে 37 জন এটা আমাদের কি কোনো বিষয়ই পড়ে না। ওকে, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে, 25 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে এই শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। দেখো এখানে সব ফেল করা দিয়েছে, পার্সেন্টেজ পাস করে বের করতে হবে। তাহলে দেখো এটা কি আমাদের এই সার্কেলটাকে আমরা ধরবো ম্যাথ, এটাকে ধরবো আমরা ইংরেজি। ওকে, তাহলে উভয় বিষয়ে কতজন পড়ে
25 জন। ম্যাথে কতজন পড়ে? 46। তাহলে ম্যাথে যদি 46 পড়ে, ইংরেজিতে তো পড়ে না 25 জন ওর মধ্যে, তো মাইনাস আমরা কী করবো 25। বুঝতে পারলে? তাহলে কত আসলো 21। ওকে, এবার বলা আছে ইংরেজিতে পড়ে কতজন? ইংরেজিতে পড়ে 29 জন। 29%, সেটাকে আমরা 29 জন হিসেবে ধরি। তাহলে ইংরেজিতে যদি পড়ে 29 জন টোটাল, তার মধ্যে তো ম্যাথও পড়ে 25 জন, -25, তাহলে কত থাকলো 4। তাহলে টোটাল যদি 100 স্টুডেন্টস হয়, টোটাল যদি 100 স্টুডেন্টস আমাদের হয়, তাহলে ফেল পড়েছে কতজন? 21 + 25 + 4, এটা হচ্ছে ফেল পড়েছে। তাহলে ফেল কতজন পড়েছে দেখো, কতজন পড়েছে? 50 জন। তাহলে 50 জন যদি ফেল পড়ে 100 জনের মধ্যে, 100 জনের মধ্যে 50 জন ফেল পড়ে, তাহলে পাস করেছে কতজন? 50 জন। এটাই বলেছে পার্সেন্টেজে যে 50%, 100-র মধ্যে 50% পাস করেছে। ওকে, তাহলে আমাদের 50% কত ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা আছে একটি শহরের মোট জনসংখ্যার 60% ভাত, 50% রুটি এবং 20% ভাত ও রুটি উভয় খাদ্য খায়। এই শহরে কত শতাংশ মানুষ ভাত ও রুটি কোনোটি খায় না? যারা খায় তাদের পার্সেন্টেজ দেওয়া আছে, কত পার্সেন্ট খায় না বা কতজন খায় না সেটাই বলেছে, কত পার্সেন্ট আমাদের খায় না বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো উভয় বিষয় যারা খায় তাদেরটাকে বের করে নেবে। 20% খায়, কত পার্সেন্ট খায়? 20% সবই খায়। 60% ভাত খায়, 60% যারা ভাত খায় তাদের মধ্যে 20% কিন্তু দুটোই খায়, তাহলে থাকলো কত ভাতের? 40%। তারপরে রুটি বলা আছে 50% খায়, 50% খায় রুটি, তার মধ্যে উভয় খায় বলা আছে 20%, তো 50 - 20 30%। টোটাল অ্যাড করলে আমাদের কত হবে? টোটাল করলে কত হবে? 90%, তাই না? তাহলে টোটাল যদি আমাদের 100% লোক থাকে শহরে, তা 90% যদি রুটি ভাত সব খায়, রুটিও খায় ভাতও খায়, রুটি ভাত দুটোই খায়, তাহলে খায় না কতজন আমাদের? 10%। বুঝতে পারলে? টোটাল 100, 90% জন খাওয়া দাওয়া করে সব কিছু, কিন্তু 10% খায় না। কোয়েশ্চেন অনুযায়ী আমাদের ওটাই চেয়েছে যে এই শহরে কতজন মানুষ ভাত ও রুটি কোনোটি খায় না, 10% আমাদের কোনো কিছু খায় না। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? ওকে, 8%, দেখো 8% বলা আছে, 8% বের হয়ে গেছে মানে কি 2/25, তাই না? টোটাল যদি 25 থাকে, সেখান থেকে 8% আমাদের 2 ইউনিট বের হয়ে গেছে, তাহলে 25 ইউনিটকে আমরা কী ধরবো? ইনিশিয়াল ভ্যালু। তাহলে ধরবো যে টোটাল ধারণ ক্ষমতা 25 ইউনিট, তার 8% মানে 2 ইউনিট আমাদের বের হয়ে গেছে। এবং এখানে বলা আছে যে অবশিষ্ট, কোয়েশ্চেনে চেয়েছে আমাদের অবশিষ্ট জলের পরিমাণ, মানে কি টোটাল যদি 25 ইউনিট হয়ে থাকে ধারণ ক্ষমতা, 2 ইউনিট বের হয়ে গিয়ে আমাদের 23 ইউনিট আছে, তাই না? 25 ইউনিট থেকে 2 ইউনিট বের হয়ে আমাদের কত ইউনিট আছে? 23 ইউনিট। তাহলে টোটাল ধারণ ক্ষমতা যদি 25 ইউনিট হয়, তার যে ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে কত? 425 লিটার, 425 লিটার, তাই না? 25 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেন দেওয়া আছে 425 লিটার, তাহলে কত গুণ দেওয়া আছে? দেখবে 17 গুণ হবে, ঠিক আছে? 25 × 17, 425। ওকে, তাহলে কত গুণ? তাহলে আছে কত গুণ বলা আছে? তাহলে বলা আছে যে কোয়েশ্চেনে জলের পরিমাণ কত, চৌবাচ্চা অবশিষ্ট জলের পরিমাণ কত? 2 ইউনিট বের হয়ে 23 ইউনিট আছে, তাহলে 23 ইউনিট × 17, তাহলে কত আসবে আমাদের আসবে 230, আর এদিকে 391 লিটার, 391 লিটার আমাদের অবশিষ্ট জলের পরিমাণ। নেক্সট কোয়েশ্চেন দেখবো, দেখো বলা আছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে, 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটের বা ভোটারের সংখ্যা কত? দেখো কি বলা আছে, টোটাল যদি আমরা ধরি 100% ভোট হয়েছে, সেখান থেকে 62% ভোট পেয়েছে কে? যিনি বিজয়ী হয়েছে,
তাহলে পরাস্ত কত পেয়েছে? 38%, তাই না? এই যে 38% পেয়েছে, বিজয়ী প্রার্থী পেয়েছে 62% এবং পরাস্ত যে প্রার্থী তিনি পেয়েছে 38%। এবার বলা আছে যিনি বিজয়ী তিনি যে পরাস্তকে কত 144 ভোটে পরাস্ত করেছে। তাহলে 62% থেকে 38%-এর ডিফারেন্স কত আমাদের দেওয়া আছে, দেখবে কত পার্সেন্ট দেওয়া আছে। যদি করি 12 থেকে 8 গেল কত হয়? 4, তাই না? 24%। তাহলে 24%-এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে কত? 144 জন। যিনি বিজয়ী তিনি 62, যিনি পরাস্ত তিনি 38% পেয়েছে। যে 24% যে ডিফারেন্সটা আছে এটাই হচ্ছে আমাদের কি 144 জন, যার জন্য বিজয়ী প্রার্থী এই প্রার্থীকে পরাস্ত করতে পেরেছে। ওকে, তাহলে 24% মানে যদি 144 জন হয় ভোটার, তাহলে 1%-এ কত আমাদের বের হবে? 1%-এ আমাদের বের হবে 6 জন। তাহলে বলা আছে যে ভোটারের সংখ্যা কত ছিল? ভোটারের সংখ্যা কত ছিল? 100% যদি ধরি তাহলে কতজন? 600 জন, তাই না? তাহলে টোটাল ভোটারের সংখ্যা কত ছিল? 600 জন। ওকে, দেখো এবার নেক্সট বলা আছে প্রতি যাত্রায় বাস থেকে আয় হয় 100 টাকা, ভাড়া 50% বাড়ানো হলো কিন্তু যাত্রীর সংখ্যা 20% কমে গেল। প্রতি যাত্রায় বর্তমান আয় 100% আগে হতো, 50% এবং 20% কমানোর পরে ভাড়া 50% বাড়ানো হলো, যাত্রীর সংখ্যা 20% কমে গেল। তো বর্তমান আয় এখন কত হচ্ছে বাস থেকে সেটাই চেয়েছে। দেখো 50% মানে কি 1/2, 2 থেকে সেটা করা হলো 1 ইউনিট বাড়িয়ে 50% বাড়িয়ে 3 ইউনিটে করা হলো। মানে কি? মানে হচ্ছে এটাই, আগে 2 টাকা নেওয়া হতো আর এখন 3 টাকা নেওয়া হচ্ছে, আমরা এইভাবে করি। তারপর বলা আছে 20% যাত্রী সংখ্যা 20% কমে গেল, মানে 1/5 ফ্র্যাকশন। আগে যদি 5 জন যাত্রী হতো এখন 20% কমে গিয়ে এখন আসতেছে কত? 4 জন। ওকে, তাহলে ভাড়া 2 টাকা নেওয়া হতো, যাত্রী সংখ্যা এত আসতো, তাহলে কত? 5 দুগুণা 10, টোটাল 10 টাকা আগে উঠতো। এখন ভাড়া করা হয়েছে 3 টাকা, এখন যাত্রী উঠে কত? 4 জন, তাই না? তাহলে কত হলো? 12। আগে যদি 10 জন যাত্রী উঠতো এখন উঠতেছে 12 জন। আগে 10 জনের যাত্রী ওঠাতে আমাদের কত ভাড়া উঠতো? 100 টাকা। কত গুণ? 10 গুণ। এখন তাহলে 120 12 জন যদি যাত্রী ওঠে তাহলে 10 গুণ যদি করে দিই তাহলে কত টাকা আমাদের আসবে? এখন 120 টাকা। ওকে, তাহলে আমাদের টোটাল কত টাকা উঠবে? এখন 120 টাকা। ওকে, এটা মুছে ফেলি। তাহলে তোমাদের হয়তো যে কনসেপ্ট যেভাবে আমি পার্সেন্টেজটা তোমাদের সম্পূর্ণ করলাম, ঠিক আছে, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, যদি তোমাদের কনসেপ্ট ভালো লেগে থাকে তাহলে বলবো যে তোমরা প্র্যাকটিস করতে থাকো। ওকে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং আমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকবো। ওকে, এরপরে আমরা নেক্সট টপিক নিয়ে আসবো, সেটা পরে ভিডিওতে আমাদের দেখা হবে। আর তোমরা যারা পার্সেন্টেজটা প্রথম থেকে দেখেছো তাদের বলবো যে তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, একই কনসেপ্টে তোমরা অনেক ম্যাথই করতে পারবে, নিজে নিজে একটু করার চেষ্টা করো। এবং আমাদের সকলের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে। এবং যারা নতুন এসেছে এই ভিডিওটিতে তারা অবশ্যই তাদের বলবো যে শুরু থেকে দেখার জন্য ভিডিওর যে লিঙ্ক সেটা আমরা ডিসক্রিপশনে এবং আই বটনে দেখতে পারবে, প্লেলিস্ট আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারবে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।